জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, শূন্য খরচে গাভী পালনের পুরো একটা সিরিজ আপনাদেরকে দেখিয়েছি। এই যে শূন্য খরচের কথা বলছি, আসলে কি শূন্য খরচে গাভী পালন করা যায়? হ্যাঁ বন্ধুরা, যায়। সেটা কিভাবে করা যায় আমি আপনাদেরকে বলবো না। আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক নায়ক স্যার। স্যারকে তো আপনারা কম বেশি সকলেই চেনেন। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তাদের যদি আপনার ছোট্ট করে পরিচয়টা একটু দিতেন। আমি অভিষেক নাগ। আমি অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসেবে রয়েছি। ন্যাশনাল একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট নাড়ে পেপার সেটারের এক্সামিনার হিসেবে কাজ করছি। এগ্রিকালচার স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়াতেও অ্যাজ আ ফ্যাকাল্টি অ্যান্ড কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এই যে গাভী পালনের আমরা একটা সিরিজ তৈরি করেছিলাম, সেখানে একটাই সমস্যা আসছে আমার কিছু কিছু দর্শক বন্ধু, সেটা হলো যে তারা চাইছে একটা গাভী পালন করতে, কিন্তু মিনিমাম খরচায় করতে চাইছে। দেখুন, এখানে বলে রাখি, আমি আগেও বলেছিলাম সবার জন্য যে হাই মিল্কিং কাউ যারা হয় তাদের কস্টিং বেশি। এটা একদম স্বাভাবিক বিষয়। যে ব্যবসা থেকে আমি অনেক টাকা আয় করি, ইনভেস্টও করতে হবে। কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো খুব একটা পপুলার নয়, বা আমরা যাদের হারিয়েই ফেলছি প্রায় বলতে গেলে। লাইক যদি আমরা বলি যে আমাদের ইন্ডিয়ান দেশি জেবু ভ্যারাইটি, মানে পশ্চিমবঙ্গের যে দেশি গরু, মানে আমাদের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যে গরু আমরা দেশি গরু বলে অভ্যস্ত, বেশ ছোট হাইটের হবে, ছোটোখাটো, বেশি দুধ দেয় না, ম্যাক্সিমাম 5-7 লিটার দুধ দেয়, এই যে ভ্যারাইটি জেবু, মানে আমরা তো একে হারিয়েই ফেলছি, মানে ক্রস ব্রিডিং করে আপগ্রেডেশন করে করে হারিয়ে দিচ্ছি। আবার ঠিকই এরকম ভাবে যদি আমরা বাঁকুড়ার দিকের একটা ভ্যারাইটিকে বলি নাগরি, রোগা পাতলা, খানিকটা ঘোড়ার মতন হয়। আবার নর্থ বেঙ্গলে যদি বলি সিরি, এই ভ্যারাইটি মানে যারা একদম প্রপার সেইখানকার নেটিভ ভ্যারাইটি, মানে একেবারে দেশীয় ভ্যারাইটি, একদম দেশীয় ভ্যারাইটি। এবং এটা মাথায় রাখতে হবে, যাদের ওই 5 লিটারের মধ্যে দুধ হয়, 5 লিটার ক্রস করবে না যারা, যে এই জাতীয় গরু যারা রয়েছে তাদের দেখা যায় প্রায় 95% ভেজিটেশন। কারণ এরা যেহেতু চড়ে খাওয়ার প্রজাতি, ফলে সেই জন্য এদের 95% ভেজিটেশন খাওয়াতে হবে, মানে দানাদার মাত্র 5% দিলে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে বলি, যদি সে ফুড ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করে, লাইক যদি তার সবাবুল পাতা থাকে, তার যদি ভুট্টা ঘাসের চাষ থাকে, কম বেশি ভুট্টা ঘাস দিতে পারে সে, এই জিনিসগুলোকে যদি একটু মেনটেন করতে পারে, হেজ লোশন দিতে পারে, বা একটা টাইমে বার্ষিক কলাই ঘাস যেটা খাওয়াবে বা দানাদার খাবার যেটা খাওয়াবে, তাকে আপনি নিজে উৎপাদন করতে বলছেন। অবশ্যই তার নিজের উৎপাদন, মানে তার যে ঘাস, যেহেতু এরা ঘাসের ভ্যারাইটি, এদের প্রপারলি ঘাস চাষ করতেই হবে। মানে জমি যদি না থাকে, প্রপার ঘাস চাষ করার যদি তার উপকরণ না থাকে, তাহলে এটা সম্ভব নয়। কিন্তু যদি তার জমি থাকে, তাহলে সে সেখানে ঘাস চাষ করে এই গরুগুলোকে পুষতে পারে। ওই যে খুব স্বল্প পরিমাণে দানা, সেইটাকেও সে অ্যাভয়েড করতে পারে, বা সেটাকেও সে সরিয়ে দিতে পারে যদি তার ভুট্টা গাছ থাকে, মানে ভুট্টা ফল আসার মুখে সেটা কেটে খাওয়ালো। তাতে আর একটা জিনিস হবে স্যার, সেটা হলো পিউরিটি। একদম, আমরা বাজার থেকে যে দানাটা কিনে খাচ্ছি, মানে আমরা বাজার থেকে যে দানাটাকে কিনে খাওয়াচ্ছি, সেই দানাটায় কিন্তু অনেক প্রকার ভেজাল থাকে, মাটির গুঁড়ো থাকে, অনেক সময় বালি থাকে, পাথর থাকে, সেগুলো গরুর পেটে গিয়ে অনেক সমস্যা হয়। একদম, এইখানে আমি এই জন্যই বললাম, যেহেতু এদের এভাবে মানে চাষ করা ঘাসে খাওয়াতে হবে। এবং কেন বলছি যে বিলো 5 হবে, মানে 5 লিটারের মধ্যে দুধ হবে এই গরুগুলোর, তাহলেই তারা এই খাবারে ওইটুকু দুধ দিতে পারবে। তার থেকে বেশি হয়ে গেলে শরীরটা হ্যাম্পার হবে, নষ্ট হয়ে যাবে। তা সেই জন্য এই দিকটাতে মনোযোগ দিতে হবে, ওভাবে কাজ করতে হবে ওই ভ্যারাইটির গরুগুলো। এবং এই যে শুধু ঘাস বা নিজের উৎপাদন করা ভুট্টা হোক, গম গাছ হোক, এইভাবে খাওয়ালে, এবং প্রচুর এগ্রিকালচার ওয়েস্টেজ আছে, যেমন যদি মটরশুঁটি চাষ প্রচুর হয়, তো গাছগুলো শেষে কি হয়, ফুল তুলে ফেলার পর ফেলে দেওয়া হয়। এগুলোকেই শুকিয়ে হে করে রেখে দিলে কিন্তু জিরো কস্টিং হয়ে গেল। আচ্ছা, এই যে ধান চাষের যে আমরা বিচুলিটা খাওয়াই, এই বিচুলিটায় কি কোনো বেনিফিট রয়েছে? হ্যাঁ, বেনিফিট গরুর জন্য একটাই, যে এদের ড্রাই ম্যাটার দিতে হয়। মানে যখন খাচ্ছে, এদের পাকস্থলীর মধ্যে প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এই জলটাকে যদি অ্যাবজর্ব না করে, রুমেনের মধ্যে কোনো ড্রাই জিনিস না থাকে, তাহলে গরুর লুজ মোশন হবে। আর এই যে ডালের যে আপনি বললেন, ডালের যে বিচুলিটা জাইডের যেটা যে বললেন, ডালের যে গাছটা শুকিয়ে যায়, ওই গাছটা খাওয়ালে একইভাবে ওটাও ড্রাই হয়ে যাচ্ছে, জলটা অ্যাবজর্ব করছে, কিন্তু
সেই ডালের মানে যেরকম আমরা মটর ডালের ভুসি খাওয়াই না, ঠিক ওই পুষ্টি কিন্তু ওই গাছের মধ্যেও রয়েছে। ফলে ওই গাছটা যদি কেউ প্রপার মেনটেন করে, মানে কি হে করাটা প্রসেস আছে, ঠিক সেভাবে মেনটেন করে করতে পারে, দিতে পারে, তাহলে সেই মটর ডালের ভুসির কাজ কিন্তু তার মোটামুটি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন যে ড্রাই ম্যাটার যেটা রয়েছে সেটা আমার বাগানে বা আমার মাঠে যে ড্রাই গাছগুলো হচ্ছে, ধান গাছ হোক বা ডালের গাছ হোক বা জব গাছ হোক, প্রচুর গাছ, এগুলোকেও খাওয়ানো যেতে পারে। অবশ্যই খাওয়ানো যেতে পারে। আমি তার মধ্যে একদম কতগুলো উপকরণ বলি, প্রসেস আছে সেগুলো খাওয়ানোর। একটা হচ্ছে মটরশুঁটি চাষ হলো, সেই যে গাছটা প্রচুর হারে নষ্ট হচ্ছে সেই গাছটাকে প্রসেস করে রেখে খাওয়ানো যেতে পারে। ঠিক আবার যদি আমরা বলি এই জিনিসটা মানে সর্ষে যে চাষ হলো, এখন তো সব সর্ষে মেশিনেই ভাঙানো হয়, তাহলে সর্ষের যে গাছ আর ফলটা যেটা বেরোচ্ছে ওটাকেও খাওয়ানো যেতে পারে। আবার বাদাম চাষ হয়, দেখেছো তো ভাই, প্রচুর হেক্টর বাদামের গাছ খাওয়ানো যায়, বাদামের গাছও প্রসেস করে বাদামের গাছ, কিন্তু ওটা কিন্তু বাদাম না স্যার, ওটা কিন্তু মুনফলি। হ্যাঁ, বাদাম বলা হয় ভিতরের অংশটা, বীজটা যেটা আমরা খাচ্ছি, আর পুরো ফলটা সেটা মুংফলি, এটা না হিন্দিটা। আমাদের যখনই বাদামটাকে ভেজে আলাদা না করছি তখন ওটা বাদাম নয়, ফলটা মুংফলি। তা সেটার যে গাছটা রয়েছে হিউজার, এটাকেও প্রসেস করে, ওটা তো আমাদের এদিকে খুব কম চাষ হয়। সব আমাদের এখানে কেন হবে ভাই, অনেক কিছুই আমাদের এখানে বাদাম খোল, বাদাম চাষও হয় না, বাদাম খোল আমরা এখানে ইউজ করি না, সব আমাদের এখানে হবে। হুগলি ডিস্ট্রিক্ট বলুন, বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলুন, হেক্টর চাষ হচ্ছে, এখান থেকে বাদামের গাছ আমরা নিতেই পারি। অবশ্যই অবশ্যই। আবার আমাদের এখানে গাজর চাষ হয় প্রচুর, গাজর পাতাগুলোর কোনো ইউটিলাইজেশন নেই, ওই কাঁচা কারোর গরুতে 2-4টে খেলেও বাদ বাকি এক জায়গায় ফেলে রাখা হলো, পচানো হলো, পুড়িয়ে দেওয়া হলো, এই হয়। এইটারও কিন্তু খুব ভালোভাবে এটাকেও প্রসেস করলে এটা কিন্তু হিউজ পরিমাণে ভিটামিন এ, মানে প্রচুর পরিমাণে দুধ নামাতে পারে। স্যার তাহলে এই যে আমরা জিরো খরচ বলছি, এগুলো চাষাবাদ করতেও তো খরচা আছে না, বিভিন্ন রকমের খরচা আছে, মেডিসিনের খরচা আছে। সেক্ষেত্রে এই যে খাবারগুলো আমরা নিজেরা যদি তৈরি করে খাওয়াই, তাহলে পরে এই যে মেডিসিন কস্টটা রয়েছে, এই মেডিসিন কস্ট কি কমানো যাবে? মানে গরুর সোজা কথা বলতে গেলে গরুর রোগ বালাই কি কমবে? অবশ্যই খানিকটা কমে। আর তাছাড়া যেটা বিষয়, যে জিরো কস্টিং যেটা আলোচনা করছি আমরা, আমি তোমার আগের এপিসোডগুলোতেও বলেছিলাম ভাই, যে আমরা শুধু গরুর দুধে ফোকাস করছি, গোবরে ফোকাস করতে হবে, ইউরিনটায় ফোকাস করতে হবে, এবং একটা মানে বাই প্রোডাক্ট যতগুলো রয়েছে। আবার এই যে আমরা বললাম 5 লিটার দুধের গরু, শুনতে তো খুব বিচ্ছিরি শোনাচ্ছে, 5 লিটার দুধের গরু পুষতে বলছেন স্যার, একটা ভুল কথা শোনাচ্ছে, কিন্তু না, 5 লিটার দুধ, ওই যে ঘাস খাওয়া, কোনো ভুসি নেই, কোনো দানা নেই, তাহলে ওর ফ্যাট পার্সেন্টেজ কিন্তু মারাত্মক। হ্যাঁ, এইবার ওই 20 লিটার 30 লিটার দুধের গাভিতে যে ফ্যাট পার্সেন্টেজ হয় তার থেকে এর ফ্যাট পার্সেন্টেজ অনেকটা বেশি, মানে মোষের দুধের মতো। হ্যাঁ, এবার আমি ওইটাকে থোড়াই খাওয়ার দুধ হিসেবে বেচতে হয়, 5 লিটার দুধ কোয়ান্টিটি বেশি না অল্প, তাহলে ওটা থেকে আপনি ফ্যাটকে অ্যাবজর্ব করে নিন, দিয়ে সেটাকে ঘিতে কনভার্ট করুন, তারপরও যেটুকু ফ্যাট থাকবে তারপরও দুধটার টেস্ট ভালো থাকবে, কারণ ওর ফ্যাট, এক্সেস ফ্যাট রয়েছে। মানে যারা এরকম গরু মাঠে চড়িয়ে খাওয়ানো অভ্যেস আছে, তারা প্রত্যেকে এটা জানে ওই গরুর দুধটা খেতে সব থেকে বেশি ভালো লাগে, অনেক টেস্ট লাগে, অনেক টেস্ট, অনেক মোটা। আচ্ছা, বেশি ঘাস খাওয়ালে নাকি গরুর দুধ পাতলা হয়, গরুর পাতলা পায়খানা হয়? হ্যাঁ হয়, অবশ্যই হয়। তাহলে আপনি যে বললেন 95% ঘাস, ওই জন্য তো ব্রিডে মেপে দিলাম যে কোন কোন ব্রিড হাই মিল্কিং ভ্যারাইটিদের অতিরিক্ত খাওয়ানো যায় না। এটা হলিস্টিন গাভীকে কতটুকু ঘাস খাওয়ানো যায়, কত পার্সেন্টেজ? একটা হলিস্টিন গাভীর যে টোটাল ফিড মানে খাবারের সিস্টেমটা আছে, তার মধ্যে একটা হলিস্টিন গাভী প্রায় 40% ঘাস খায়, 40% আর 60% তাকে দানা দিতে হবে, দানা আর ওই ড্রাই ম্যাটার। এই যে খাওয়ালে পরে দুধ তো পাতলা হবে না। না, এবার কারোর ব্রিড কোয়ালিটি, লাইক ধরো যদি হলিস্টিন বলো, তাহলে ওর দুধটা পাতলাই, ওর তুমি কিছু থেকেই ঘন করতে পারবে না, যা আনুপাতিক হারে পাতলা হবে না তো, মানে বেশি ঘাস খাওয়ালে যেটা হয় পাতলা হোক বা এমনি পায়খানা পাতলা হোক। আবার এখানে একটা কথা বলে রাখি ভাই, যে আমরা ঘাস খাওয়াচ্ছি তো বলছি, মানে ইন জেনারেল সব ঘাসের কথা বলছি আমরা, সেইখানে আমাদের এটুকু জানতে হবে যে এই ঘাসগুলোর স্টেপ ওয়াইজ হবে, সব রকম ঘাস সব সময়ের জন্য নয়। যেরকম প্রচুর প্রোটিন এসেন্স যে ঘাসে আছে তাদের বেশি খাওয়া, লাইক রেড নেপিয়ার, ধরলাম আমি রেড নেপিয়ার খাওয়াচ্ছি, বা আমি বার্সিম চাষ করে বা লুসান চাষ করে খাওয়াচ্ছি, তখন কিন্তু প্রোটিন অতিরিক্ত হওয়ার জন্য দুধ পাতলা হয়ে যাবে। আচ্ছা, কোন ঘাসটা গরুর জন্য সব থেকে ভালো? সেক্ষেত্রে যদি বলা হয়, সব থেকে ইজি উত্তর হচ্ছে ভুট্টা, মানে ঘাসের রাজা ভুট্টা। ভুট্টা গাছ শুদ্ধ না, ভুট্টা গাছ হলে, মানে ভুট্টা গাছে হলে না চারা গাছ? অবশ্যই ভুট্টা যখন ভিতরে থাকবে, থোড় থাকবে, মানে সবে থোড়টা যখন বেরোবে, ওই সময়টা হচ্ছে সব থেকে পারফেক্ট টাইম, কারণ ওই সময়টা ও দানার কস্টিংটাও খানিকটা কমায়, নিউট্রিশন লেভেল ভীষণ হাই থাকে, সেটা অ্যাজ আ মিল্কিং গরুর জন্য প্রচুর হারে দুধ হয়। আবার যদি তুমি মানে হিপার বলো, যে বকনা বড় করছি, সেইখানেও কিন্তু তাদের গ্রোথের দিকে খুব ভালো হয়। আচ্ছা, এই যে সাইলেজ রয়েছে, যে ভুট্টা গাছের সাইলেজটা রয়েছে, সেটা কত % খাওয়ানো যেতে পারে গরুকে? সাইলেজ আর ঘাসের
প্রায় সেম সেম একই রকম। সাইলেজটা হ্যাঁ অবশ্যই সাইলেজ যেখানে বড় বালকে পোষা হচ্ছে তার যদি অত পরিমাণ ফডার ল্যান্ড না থাকে তাহলে সে কি করে চাষ করবে, কি করে করবে, সম্ভব না। তো কিছুটা সে স্টক সাইলেজ করতে পারে, কিন্তু যার জন্য যেখানে ঘাস অ্যাভেলেবেল বা ঘাস উৎপাদন করার মতো জায়গা রয়েছে সেখানের জন্য সাইলেজটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। আচ্ছা, সাইলেজ ভালো না ঘাস ভালো? দু জায়গা থেকে এই কোশ্চেনটা যদি বলো সাইলেজ আর ঘাস, এখানে একটু সমস্যার বিষয় যে ঘাস যদি হয় তাহলে কস্টিংয়ে ভালো, আর সাইলেজ যদি হয় তাহলে একটু প্রোডাকশানে ভালো। মানে কিছু গুড ব্যাকটেরিয়ার মধ্যে আসে, সেই গুড ব্যাকটেরিয়ার জন্য সাইলেজটা একটু প্রোডাকশন বাড়িয়ে দেয়। আর ঘাসে যদি আসো একটু বেশি পরিমাণ দিলে সাইলেজের কাছাকাছি চলে যায়, মানে প্রোডাকশানের দিকে। কস্টিংয়ে ঘাসটা অনেক কম, মানে ঘাস উৎপাদন করে খাওয়াতে গেলে দেখা যায় যে 50-60 পয়সা ঘাসের কেজি মানে পড়ে। সাইলেজ আমি তখনই খাওয়াবো যখন আমার কাছে ঘাসের জমি অ্যাভেলেবেল না থাকবে। একদম, আর যদি ঘাসের জমি অ্যাভেলেবেল থাকে তাহলে পরে আমি ঘাসই খাওয়াবো। অবশ্যই ঘাস চাষ করে ঘাস খাওয়াবো। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। আর ভিডিও শেষ করতে আপনাদেরকে একটাই কথা বলবো যে গরু পালন করতে গেলে পরে আপনাকে সঠিকভাবে জানতে হবে। আপনি যদি সঠিক মেথডে এগোতে পারেন তাহলে আপনার খরচা অনেকাংশে কমে যাবে। আর আপনার ফার্মে যদি খরচা যত কম করতে পারবেন তত কিন্তু আপনার লাভের পরিমাণটা বেশি হবে, তাই তো স্যার? একদম। আমাদের পুরো টোটাল প্রাণী পালন ব্যবসায় যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের মার্কেট। আমাদের ধরুন আজকে যে দামে আমি দুধ কিনছি, যত ভালোই প্রোডাকশন করি না কেন, যাই করি না কেন, হঠাৎ করে দুধের দাম বাড়বে না। তাহলে যদি আমি উৎপাদন খরচ কমাতে পারি তাহলে আমার লাভের পরিমাণটা বাড়বে। ফলে সবসময় উৎপাদন খরচের দিকে মন দিতে হবে। তাহলে ভালো থাকবেন দর্শক বন্ধুরা, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।